স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। ব্যাংকিং খাতে প্রচলিত কার্যক্রম এবং সার্বিক অবস্থার মূল্যায়ন এবং বিবেচনা করার জন্য দীর্ঘদিন ধরে ব্যাংকিং কমিশন গঠনের দাবি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং অর্থনীতিবিদদের। ব্যাংকিং খাতের সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকারের শেষ দিকে কমিশন গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ব্যাংকিং সেক্টরকে সুদৃঢ় পথে এগিয়ে নিতে সহযোগিতা করবে এই কমিশন। আমরা আজ আলোচনা করব ব্যাংকিং কমিশন নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন এবং বিআইবিএমের অধ্যাপক এবং প্রশিক্ষণ পরিচালক আহসান হাবিব। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক সোনালী, তবে গত কবছর ধরেই ব্যাংকটির আমদানি রপ্তানি বাণিজ্য ও রেমিটেন্স প্রবাহ কমছে। 2016 সালে পরিচালন মুনাফা হয়েছে অর্ধেকেরও কম। মূলধন ঘাটতি শ্রেণীকৃত ঋণ বাড়ায় 1220 শাখার 370টি লোকসানে। খেলাপি ঋণ আদায়েও নেই চোখে পড়ার মতো অগ্রগতি। বার্ষিক সম্মেলনে এসব বিষয়েই উদ্বেগ বাংলাদেশ ব্যাংক গভর্নরের। সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ও হার অনেক বেশি। ব্যাংকে কিন্তু ব্যবসা করতে হবে, আপনার ব্যাংক কিন্তু এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। সরকারি ব্যাংকগুলোর দুর্বলতায় হতাশ ব্যাংকিং সচিবও জানান, এভাবে ব্যাংক চলতে পারে না। এই ইন্ডিকেটরগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমাদের সরকারি ব্যাংকগুলোর ইন্ডিকেটর সব জায়গায় দুর্বল। কমার্শিয়াল বিবেচনায় এইভাবে তো ব্যাংক চলতে পারে না। এভাবে যদি আমরা দীর্ঘদিন চলি তাহলে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হব। শুধু সোনালী নয়, কোনো সরকারি ব্যাংক নিয়েই আশান্বিত নন অর্থমন্ত্রী। সংস্কার উন্নয়নে ব্যাংকিং কমিশন গঠন নিয়ে আলোচনা চললেও এখনো সে সময় আসেনি বলেও মনে করেন তিনি। ম্যাচুরিটির জন্য হয়তো এক সময় একটা ব্যাংকিং কমিশন দরকার, আইন কানুন রীতিনীতি ইত্যাদি এগুলো দেখার জন্য, কিন্তু সেটার সময় আমার কাছে মনে হয় এখনো হয়নি। হয়তো আমাদের এই মেয়াদের শেষ দিকে আমরা এই বিষয়টা চিন্তা করতে পারি। সরকারি ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের তাগিদ দেন বক্তারা। মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করা যাক আলোচনা। জনাব নুরুল আমিন এবং জনাব আহসান হাবিব, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব আমিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হচ্ছে, কেন দরকার এটা? সেন্ট্রাল ব্যাংক তো আছেই। ধন্যবাদ। আপনি যেভাবে কথাটা বললেন, আমি এর আগে কিন্তু এই দেশের ব্যাংকিং কমিশন হয়েছে। আচ্ছা, কিন্তু অস্থায়ী এবং কিছু সুপারিশ মালা ওনারা দিয়েছেন। ওয়াজিউদ্দিন সাহেব আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ, উনি ছিলেন এটার প্রধান। এখন যেই প্রসঙ্গে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ব্যাংকের ফাংশনিং, ব্যাংকের সাকসেস এবং পারফরমেন্স নিয়ে। সোনালী ব্যাংকের সম্মেলনে আমি যতটুকু জানি উনি বলেছেন, সেখানে স্বভাবতই সরকারি ব্যাংকগুলোর কথা বেশি আসছে। আমাদের দেশে আপনি দেখেন যে 3 ধরনের ব্যাংকিং, আর যদি আরেকটু বলেন তাহলে 4 ধরনের। এক, সরকারি মালিকানাধীন ব্যাংক, ব্যক্তি মালিকানাধীন কমার্শিয়াল ব্যাংক, আবার ইসলামী ব্যাংক আর বিদেশি ব্যাংক। এগুলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু দেশে একটি ল অফ দি ল্যান্ড আছে, ব্যাংক কোম্পানি আইন। আমাদের রেগুলেটরের সংখ্যা বেশি। আমরা বাংলাদেশ ব্যাংকের অধীনে অবশ্যই আইনটা পরিপালনের দায়িত্ব পুরোটাই বাংলাদেশ ব্যাংকের। দেন লিস্টেড কোম্পানি হিসেবে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ গুলো আমাদের রেগুলেট করেন। প্লাস আমাদের ইন্টারনাল এক্সটার্নাল মিলে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক ক্যামেলস রেটিং করেন, সিআরএম রেটিং করেন। আমরা নিজেরা এক্সটার্নাল রেটিং এজেন্সি দিয়ে বছরে একবার রেটিং করতে হয়। আমাদের ইন্টারনাল অডিট সিস্টেম আছে, আবার এক্সটার্নাল অডিটর আমাদের আছেন, যার ভিত্তিতে অ্যানুয়াল অ্যাকাউন্টস এন্ড ব্যালেন্স শিট এবং অ্যানুয়াল রিপোর্ট হয়। প্রসঙ্গটা আসছে এই জন্য যে সরকারি ব্যাংকগুলো ভালো করছে না, এটা হলো প্রথমত। দ্বিতীয়ত, কিছু দুর্ঘটনা ব্যাংকিং সেক্টরে প্রাইভেট সেক্টরকে টাচ করেছে। তারপর আমি বলবো, এত চ্যালেঞ্জ, এত দুর্ঘটনা সত্ত্বেও ব্যাংকিং সেক্টর মোর অর লেস অনেক ডিসিপ্লিনড। অবশ্যই অন্য সেক্টরে যদি কম্পেয়ার করি আমরা। এক, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এই সেক্টরটার কাজের ধরনটা কিন্তু আলাদা। ফলে এখানে এই রেগুলেটর অপারেটরের সম্পর্কটা কিন্তু আমরা মনে করি এখন সেন্ট্রাল ব্যাংকের সাথে অনেক ভালো। আবারও বলি, উনি যে প্রসঙ্গে এই বিষয়টা বলেছেন সেই জন্য একটি অস্থায়ী কমিশনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। কিন্তু আমি প্রথমে হয়তো বলতে পারি যে স্থায়ী কমিশন না অস্থায়ী কমিশন যেহেতু ক্লিয়ার নয়, সেহেতু আমরা স্থায়ী কমিশনের পক্ষে অ্যাজ অপারেটর আমি মনে করি না ব্যক্তিগতভাবে একটা স্থায়ী কমিশন দরকার। তবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস কিন্তু কিছু দাবি দাওয়া করছেন, এটা আপনারা জানেন।
আমরা এবিবি থেকে দাবি দেওয়া না থাকলেও ব্যাব যখন দাবি করে তখন এবিবি এটাতে আইদার চুপ থাকতে হয় নাহলে সমর্থন দিতে হয়। হ্যাঁ, স্বাভাবিকভাবেই। ফলে ওই একটি বিষয় আছে, আইনে কোনো ত্রুটি বা অ্যামেন্ডমেন্টে কোনো ত্রুটি থাকতে পারে সেগুলো যাচাই বাছাই করা। অপারেশন কন্ট্রোল, বাংলাদেশ ব্যাংকের যে সরকারি ব্যাংকের উপর কন্ট্রোল নাই বা কি ধরনের কি পরিমাণ আছে, এগুলো নিয়ে আমার মনে হয় একটি অস্থায়ী কমিশন করা যেতে পারে, পার্টিকুলার টার্মস অফ রেফারেন্স দিয়ে এবং স্বল্প সময়ের স্বল্প জন্য। সময়ের জন্য। ধন্যবাদ জনাব আসাদ। আপনার কি মনে হয় যে মূলত সোনালী ব্যাংকের সম্মেলনে আসলে অর্থমন্ত্রী বলেছেন, যদিও পরিষ্কার নয়, স্পষ্ট নয় যে স্থায়ী কমিশন অস্থায়ী কমিশন, কমিশন গঠন করলেই কি আসলে সমাধান হবে নাকি আসলে মূল সমস্যাটা কোথায়? আমি বারবার বলতে চাই, সেন্ট্রাল ব্যাংকের সুপারভাইজারের যে ক্ষমতা, তদারকির যে ক্ষমতা, সেটাকে আসলে আরো শক্তিশালী করা যেতে পারে কিনা? দেখেন, প্রথমত যে কমিশনগুলো সাধারণত আমাদের কনটেক্সটে বা ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে কেন করা হয়, যখন ব্যাংকিং সেক্টরে কোনো ধরনের পরিবর্তন, রিফর্ম, স্ট্রাকচারাল চেঞ্জ, রেগুলেটরি চেঞ্জ এগুলো আসন্ন মনে করা হয়, যেগুলো দরকার আচ্ছা। দেশের সারা পৃথিবীর কনটেক্সটে অন্য সবার সাথে তাল মেলানোর জন্য এ ধরনের একটা ফিউচার ডিরেকশনগুলো যাতে ওই কমিশন দিতে পারে, সেই কনটেক্সটেই কিন্তু আমাদের ধরেন 1984-এ যেটা করা হলো, ওই যে ব্যাংকিং কমিশন অন মানি, ব্যাংকিং অ্যান্ড ক্রেডিট, তারপরে এরপরে আবার আপনার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামগুলো আসলো যার উপর বেস করে, তারপরে 1998-এ কিন্তু কমিশন তৈরি করা হয়েছে, পরবর্তী সময় 2002-এ করা হয়েছে। সুতরাং ওইভাবে যদি চিন্তা করেন তাহলে ওরকম একটা স্ট্রাকচারাল চেঞ্জের ডিরেকশন আসতে পারে, কনসিডারিং যেটা এটুকে স্যারও যেটা বললেন যে আমাদের স্পেশালি সরকারি ব্যাংকগুলোর অনেক ক্ষেত্রে কিছু কনসার্নিং ইস্যু সাম্প্রতিক সময় রেজ করেছে। রাইট। বাট এটাও ঠিক যে এগুলোর সলিউশন কিন্তু একেবারে যে নাই বা আশেপাশ থেকে যে আসেনি তা কিন্তু না, অনেকগুলো সলিউশন কিন্তু বিভিন্ন গবেষণা, বিভিন্ন যারা এক্সপার্ট আছেন তাদের মতামত থেকে উঠে এসছে। হয়তো বা কমিশন সেগুলোই সাম আপ করে একটা স্ট্রাকচারাল চেঞ্জের কথা বলবেন। আর আপনি যে বললেন যে অথরিটি বা কন্ট্রোল, যদি বলেন কমিশনের মূল কাজে কোথায় তাদের হাত দেওয়া উচিত, সেক্ষেত্রে সেটা বোধহয় সেইটাই, গভর্নেন্স এবং রেগুলেটরি পার্টটা। এবং খেয়াল করবেন, কেউ যদি মানে এটা বোধহয় সমস্ত এক্সপার্টরাই সাধারণত বলে থাকেন যে বাংলাদেশে আমরা সমস্ত ব্যাংকের জন্য একটা ইউনিফর্ম রেগুলেটরি সেটআপ চাই, সেটা কিন্তু হয়নি। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য অনেস্টলি, এটা বোধহয় প্রাইভেট ব্যাংকগুলো, সব ফরেন ব্যাংকগুলো ট্রু রেগুলেটর, সরকারি ব্যাংকগুলো ট্রু রেগুলেটর না। মোরওভার সরকারি ব্যাংকগুলোর জন্য একটা ব্যাপার কিন্তু আছে, আমরা সরকারি ব্যাংকের কাছে প্রফিট চাচ্ছি, সরকারি ব্যাংককে বলছি যে আপনি নন পারফর্মিং লোন থাকবেন না, আমরা বলছি যে আপনি কমার্শিয়াল বিহেভ করেন, আমরা কি ওনাদেরকে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট দিয়েছি? রাইট। আমরা বলছি আপনি সরকারের প্রায়োরিটি বেতন আপনি দেবেন, প্রাইমারি স্কুলের টিচারদের দেবেন, অন্যকেও দেবেন না, তাইলে অন্য কমার্শিয়াল ব্যাংক সেটা করবে না, কিন্তু ওনারা সেটা করবেন। ওনাদেরকে ডিপোজিট মোবিলাইজেশনের ক্ষেত্রে কমার্শিয়াল বিহেভিয়ার নাই ওনাদের, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি কম্পেয়ার করব ওনার কত প্রফিট আর অন্য সবার কত প্রফিট, এটা খুব আইডিয়াল সিনারিও মনে হয় না। সুতরাং সেইখানে একটা রেগুলেটরি চেঞ্জের পরিবর্তন আছে, সেটা কমিশনের একটা মেইন এরিয়া। যারা হাসান ভাই বলছিলেন যে ইউনিফর্ম রেগুলেটরি সিস্টেম নেই আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য, আপনি বলছিলেন আমাদের ব্যাংকিং হলো দুই রকম, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, বিদেশি ব্যাংক। তাহলে সেই অর্থে তো আসলে লেভেল প্লেইং ফিল্ডও নাই। এখানে আমার বক্তব্যটা একটু এরকম, জি, সবগুলোই কিন্তু বাণিজ্যিক ব্যাংক, হ্যাঁ সবাই বাণিজ্যিক, সবাইকে বলা হয় কমার্শিয়াল ব্যাংক, কেউ স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, জি, কেউ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। বাণিজ্য যেখানে প্রসঙ্গ থাকে সেখানে কিন্তু লাভের একটি প্রসঙ্গ আছে, আসতেই হবে। আমি হাসান হাবিব সাহেবের কথাটা নেই, কিন্তু যখনই আপনি বাণিজ্যিক বলবেন সেখানে বাণিজ্যিক কার্যক্রম কিন্তু কেউ ক্ষতি হবে, লস হবে, আমি চ্যারিটি করব এই জন্য করা হয় না, এখানে লাভের একটি বিষয় আছে অবশ্যই। আর বিশেষত টাকার ব্যবসা, আমি এটাকে আমরা ইন্টারমিডিয়েট সার্ভিসটা করি, এক দিক থেকে টাকাটা আসে আরেক দিকে টাকাটা আমরা যায়, এটা আমরা ডিপোজিট নিই আরেক দিকে লেন্ডিং করি। এখানে ইন্টারমিডিয়েট সার্ভিসের যে বিষয়গুলো, এটাই কিন্তু আজকে মূল আমার মনে হয় বিষয়, যে কিভাবে চলবে, কিভাবে কন্ট্রোল হবে, কিভাবে তারা প্রফিট করতে পারবে। দেখুন চাকরির ক্ষেত্রে আপনি দেখেন, তারা কিন্তু যারা সরকারি ব্যাংকে ছিলাম, আমরা এক সময় ছিলাম, আমরা কিন্তু প্রাইভেট ব্যাংকে সুইচ করে চলে আসছি। তাহলে চাকরি যেটা পছন্দ করবেন, একজন টিচার যখন টিচিং জব নেবেন উনি খুব বড় লোক হবেন এটা তো চিন্তা করা যায় না, উনি জেনেই আসছেন। আরেকজন এন্টারপ্রেনার হবেন, উনি জেনে শুনে এমন রিস্ক নিচ্ছেন যে মাসিক ভিত্তিতে আমাদের মতো মানাদারা বেতনে উনি আর সন্তুষ্ট নন। ঠিক সরকারি ব্যাংকের
আবার চাকরির গ্যারান্টিটা অনেক বেশি। হ্যাঁ। মানে বিদেশে যে হায়ার ফায়ার শব্দটা আছে ওটা কিন্তু ওখানে তুলনায় অনেক কঠিন, কঠিন। কম নয়, কঠিন। হ্যাঁ। কিন্তু প্রাইভেট ব্যাংকে এই জিনিসগুলো প্র্যাকটিস করে একটা সাইকি ক্রিয়েট করেছে যে না, সেবা দিয়েই সার্ভিস দিয়েই কিন্তু লাভ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, ফ্যাসিলিটিস, লজিস্টিক্স, বেতন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরেও আপনি যখন একটা মিশন, একটা কাজে যোগ দেবেন, সেখানে আমার মনে হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। সেটাই। সেই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইনের মধ্যেও সমান কন্ট্রোল কিন্তু বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয় নাই। আচ্ছা। আর একটি হচ্ছে যে বিদেশি ব্যাংকগুলোর কন্ট্রোল তো আমরা শুধু অপারেশন লেভেলটা করি, ওদের বুক ক্লোজিং তো আমার এখানে হয় না, ওদের এজিএম এখানে হয় না, ওদের লাভ এখানে ডিস্ট্রিবিউটেড হয় না, তারা আমাদের স্টক এক্সচেঞ্জে নাই। নাই। কাজে দেখেন ওখানে কন্ট্রোলের ধরনটা একটু আলাদা। আর সরকারি ব্যাংক তো হ্যাঁ, দুই একজন এমডির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিতে পেরেছেন, কিন্তু বোর্ড, ওখানকার অন্যান্য কাজের যে মানে কন্ট্রোল বলতে যেটুকু বোঝায়, সুপারভিশন যেটুকু, এটুকু আমার মনে হয় এখনো দুর্বল এবং হালকা। ধন্যবাদ। আমাদের নিতে হবে একটু বিরতি। আমরা নিচ্ছি একটু বিরতি, আমাদের সাথেই থাকবেন ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি ব্যাংকিং খাতের কমিশন গঠন নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিএমএর অধ্যাপক এবং প্রশিক্ষণ পরিচালক আহসান হাবিব এবং মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন। জনাব আহসান হাবিব এবং নুরুল আমিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আহসান হাবিব, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন ব্যাংকিং কমিশনের কথা বলছি, প্রস্তাবিত কমিশন, আমরা ধরে নিচ্ছি যে এটা হয়তো অস্থায়ী একটা কমিশন হবে অল্প সময়ের জন্য, তার আসলে কি ধরনের ম্যান্ডেট থাকতে পারে, কি করা উচিত বলে আপনার মনে হয়? আমরা প্রায় শুনি ব্যাংকিং বলা হয় যে আমাদের টু মেনি ব্যাংকস, আমরা বলি আমরা আমাদের সেক্টরে, কিন্তু আমরা মার্জার করবার মতো কোনো আইনও দেশে নাই। তো এই বিষয়গুলো কি আসলে কোনো দিক নির্দেশনা দিতে পারে কেন কমিশন? মানে আমি শুধু এটুকু ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি কি আশা করি যদি এরকম একটা কমিশন হয়। এক্স্যাক্টলি। তো একটা তো যেটা বললাম যে রেগুলেটরি চেঞ্জ, একটু আগে যেটা বললাম যে ওইখানে একটা ডিরেকশন। সেখানে আমাদের মেইন জায়গাটা কিন্তু গভর্নেন্স, যদিও অ্যাজ এ হোল পুরো ইয়েস আমরা আমাদের ম্যানেজমেন্ট এবং বোর্ডের মধ্যে লাইনটাকে ড্র করতে পেরেছি কিনা। একটা লাইন আছে, কিন্তু প্রবাবলি লাইনটা যত বড় হওয়া দরকার লাইনটা অত বড় না। সুতরাং সেখানে একটা স্ট্রাকচারাল চেঞ্জ দরকার, যেটা যাতে এই লাইনটা আরো বড় করা যায়। বোর্ডের ইন্টারভেনশন, এই প্রবলেমটা কিন্তু কোনো না কোনো ফর্মে বিভিন্নভাবে আমাদের এখানে আছে, আমরা এটা ডিনাই করতে পারি না। তো এটা একটা বড় ইস্যু হিসেবে আসবে। ইয়েস, আপনি যেটা বললেন মার্জার এন্ড অ্যাকুইজিশন, বিকজ আমরা এত বিতর্ক করছি আমাদের ব্যাংকের সংখ্যা কম না বেশি, কম না বেশি, এই বিতর্কের কোনো শেষ নাই। আপনার পাইপটা তো হ্যাঁ, পাইপ হলে একদিকে বন্ধ, ওই দিক দিয়ে ঢোকা যায়, আর দিক দিয়ে বের হওয়া যায় না। সুতরাং আপনি যদি ওই ধরনের একটা রেগুলেটরি সেটআপ আনেন, মার্জার অ্যাকুইজিশনের ব্যবস্থা থাকে, তাহলে মার্কেট ডিসাইড করবে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা বেশি না কম। এই বিতর্কের কোনো কারণ নাই, এটা চলতেই থাকবে হয়তো। রাইট। বাট যেটা সবচেয়ে বড় যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দরকার, সেটা হলো আশেপাশের কিছু কান্ট্রির দিকে আমরা তাকাই একটু, যারা লোন ডিফল্টগুলোকে হ্যান্ডেল করার জন্য নতুন কিছু কাজকর্ম হাতে নিয়েছেন। সেটা হলো রিসেন্ট একটা স্টাডিতেও আমরা সেটা বলেছি। সেটা হলো যে ডিফল্টকে ভাগ করতে হবে, কোনটা উইলফুল এবং কোনটা জেনুইন ডিফল্ট। রাইট। উইলফুল ডিফল্টগুলোকে আলাদাভাবে রিপোর্টিং করা এবং এটাকে আইনের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টের আওতায় নিয়ে আসা কিছু ইয়াতে কিন্তু করা হয়েছে। যে আপনি আশেপাশের ইভেন ইন্ডিয়াতেও যে তারা যে কিছু পার্লামেন্টারি কমিটি কিছু ইনিশিয়েটিভ নিয়ে এসছে, যে কেউ যদি উইলফুল ডিফল্ট যদি রিপোর্ট করা হয় সেন্ট্রাল ব্যাংকে, ইয়েস প্রমাণ করার ব্যাপার পরবর্তী সময় আছে উইলফুল কিনা, উইলফুল ডিফল্ট যদি রিপোর্ট করা হয়, সে কিন্তু পরবর্তী 5 বছরের জন্য কোনো ধরনের ব্যাংকের কোনো বিজনেসে শুরুই করতে পারে না। আচ্ছা, নতুন কোনো বিজনেসে শুরুই করতে পারে না, আপনি দেখেন। সুতরাং ওই প্রেশারটা কিন্তু দরকার আছে। এবং যে পাবলিক মানি আপনি উইলফুলি পরিশোধ করছেন না, তাকে আপনি ক্রিমিনাল বলতে পারবেন না, এটা তো হতে পারে না। সুতরাং এক্ষেত্রে একটা বড় ধরনের আইনগত পরিবর্তনের প্রয়োজন আছে, অ্যাপ্রোচগত পরিবর্তনের প্রয়োজন আছে। যদি বলেন এটি আমার সবচেয়ে বেশি আশা করি যে সেটা এই জায়গাটাতে হ্যান্ডেল করা যায়। ধন্যবাদ জনাব আমিন। আপনার কাছে একটু আমি মার্জার অ্যাকুইজিশন নিয়ে কথা বলতে চাই। যে আমরা প্রায় বলি যে সর্বশেষ যে 9টি ব্যাংকে বাংলাদেশে আসলো, সেই সময় অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল কেন 9টি ব্যাংক দেওয়া হলো, উনি বলছেন আসলে রাজনৈতিক বিবেচনা করা হয়েছে। তো আমরা যদি ওপেন মার্কেটে বিশ্বাস করি, আমরা শুধু একটা লাইসেন্সিং রেজিম আসলে থাকা উচিত হয়তো নয়, থাকতে পারে ডুজ অ্যান্ড ডোন্টস, গাইডলাইন্স থাকতে পারে। যিনি ব্যবসা করতে চান তিনি ব্যবসা করবেন, কেন আমরা লাইসেন্স দেবো আসলে সরকারের দিক থেকে? আমি সেক্ষেত্রে বলি সেখানে মার্জার অ্যাকুইজিশনটা খুব জরুরি। ব্যবসা ভালো করতে না পারলে তারা বন্ধ করে যাবে, বা ব্যবসা করতে পারলে তারা আবার নতুন করে আসবেন। ব্যাংকিং খাত যেহেতু একটা রেগুলেটরি খুব টাইট রেগুলেশনের মধ্যে যেতে হয়, এবং এখানে মার্জার অ্যাকুইজিশন রুলটাও খুব স্ট্রিক্ট হওয়া উচিত। সেইখানে এটা আসলে কতদিন হওয়া উচিত? এবং আপনি বলছিলেন অফ দ্য লাইনে যে দেরি হচ্ছে, আসলে কেন দেরি হচ্ছে? ধন্যবাদ। এটা কিন্তু সরকার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থাকে দিয়েছেন। আচ্ছা, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে বলা হয়েছে এরকম একটি আইন ড্রাফট করার জন্য।
সেটা কিন্তু আমার মনে হচ্ছে অনেক দিন হয়ে যাচ্ছে। এতদিন লাগার কোনো কারণ নাই। প্রথমত হচ্ছে আপনি একটা আইন তো দেশে থাকতে হবে, কোন ভিত্তিতে আপনি মার্জার অ্যাকুইজিশনটা করবেন। রাইট, দুটোই, একটা হলো মার্জার, একটা হলো অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন। এর যে কোনোটার জন্য এটা একত্রে যে করা হয় সেটা হচ্ছে যে আইনটা আগে করতে হবে। করলে আসলে সব যেটা বললেন, মার্কেটই ডিসাইড করবে কে কার সঙ্গে মার্জার Exactly. দরকার, কে কাকে Absolutely. অ্যাকুইজিশন করা দরকার। এইটা এই দেশে এখন সময় আসছে। কারণ হচ্ছে বাংলাদেশের গ্রোথে আমি প্রায় বলি, একটা হচ্ছে সাপ্লাই পুশ গ্রোথ, আর একটা হচ্ছে সংখ্যা আগে আসে। আপনি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয় বেশি, টিভি বেশি, রেডিও বেশি, ব্যাংক বেশি, বেশি, এরপরে কোয়ালিটি আসে, সংখ্যা আগে আসে, তারপরে গুণগত মানটা আসে। ওই গুণগত মানের সময় কিন্তু এই মার্জার অ্যাকুইজিশনটা খুব জরুরি। আচ্ছা, আমাদের দেশে আমরা ছোট দেশ হলে মানুষ বেশি, প্রয়োজন বেশি, আমাদের গ্রোয়িং কান্ট্রি, আমাদের কিন্তু সব দিকে আমরা ইকোনমিক ইন্ডিকেটরের উন্নতি লাভ করছি, কিন্তু তাহলে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন আইনটা নাই কেন? তাহলে ওই ক্ষেত্রে আমাদের থাকা উচিত। যদি পার্টিকুলারলি ব্যাংকের ক্ষেত্রে আসেন, আমাদের দেশে এখন 57টি ব্যাংক, এর মধ্যে দুর্বল ব্যাংক আছে, আমার বলতে অস্বীকার করার কোনো ইয়ে নেই। দুর্বল ব্যাংক আছে, এখনো আছে, কিন্তু আমার মনে হয় সরকারি আনুকূল্যে বা নীতিগত সমর্থনের কারণে ওরা এখনো টিকে আছে। লস দিয়ে কিন্তু এখনো অনেক ব্যাংক চলছে। এখানে বড় সরকারি ব্যাংকগুলোর কথা আমি বলছি না, ছোট কিন্তু আছে, আপনি নাম আর বললাম না। দেন যে জিনিসটা আমরা দেখি, বড় অনিয়ম কিন্তু 2-4টা টাচ করে গেছে আমাদেরকে। ব্যাংকিং সেক্টর ধসে পড়ে নাই, কিন্তু দুর্নামের শিকার এখানে হয়েছেন। তো ফলে হচ্ছে কি, এই জিনিসগুলোর জন্য আজকে যে কমিশনের প্রসঙ্গ বললেন, মার্জার অ্যাকুইজিশন আইন, হ্যাঁ কমিশন এইটাকে জোরদার সুপারিশ করে টাইম ফ্রেমের মধ্যে করে দিতে পারেন যে না, এরকম একটা আইন আমাদের এখন অবশ্যই প্লেস দরকার। জনাব আহসান হাবীব, প্রায় বলা হয় যে সরকারি ব্যাংকগুলো মুনাফা করছে না, তারা লুজিং কনসার্ন। তাহলে কি সরকারি ব্যাংক রাখা দরকার নাই? আছে, আছে অবশ্যই। আমি একটু অন্যভাবে চিন্তা করি যে ওনাদের কি ফর্মে রাখবো। আমি মনে করি যে এর মধ্যে কিছু কমার্শিয়াল ব্যাংক যারা সরকারের অনেকগুলো সোশিও ইকোনমিক অবজেক্টিভগুলো অ্যাটেন্ড করতে এগিয়ে আসবে, ওগুলোকে আমরা স্পেশালাইজ ব্যাংক বলতে পারি। আর কিছু ব্যাংকে যাদেরকে আপনি কমার্শিয়াল ব্যাংক বলবেন, ওনাদেরকে কমার্শিয়ালি অপারেট করতে দেন, ওনাদেরকে অন্য সবার সাথে কম্পিট করতে দেন। তাহলে বছরের শেষে আমরা বলতে পারবো যে এই ব্যাংক ভালো করছে না ওই ব্যাংক ভালো করছে। বাট ওনাদেরকে যদি আপনি কম্পিটিটিভ এনভায়রনমেন্টটাই না দেন, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই কম্পিটিশনের ওই কম্প্যারিজনের প্রশ্ন আসে ইন না। জেনারেল কি ব্যাংকিং সেক্টরে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট বিরাজ করছে কিনা? প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে অবশ্যই করছে। আচ্ছা, ফরেন ব্যাংকগুলোর কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, আচ্ছা, আর আমাদের কিছু কর্পোরেট হাউসের সাইকি আছে, কম রেটে ওখানে পাওয়া যায় বলে যাওয়ার জন্য। আর সরকারি ব্যাংকগুলো তাই কম্পিটিশনটা সেভাবে নাই, তারা চাকরি করেন, উই ওয়ার্ক ফর দি ব্যাংক, আচ্ছা, তারা চাকরি করেন ওখানে, পার্থক্যটা একটু আছে এখানে মনে হয়। ধন্যবাদ জনাব নুরুল আমিন, ধন্যবাদ জনাব আহসান হাবীব। আজকে শেষ করতে হচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আপনার সাথেই থাকবেন, দেখা হবে আবারও।